আমি রিঙ্কু। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমার পরিবারও সবাই খুব ভালো আছে। আরএস ফ্যামিলি সুন্দর আরও একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি ঠিক এই সময় থেকেই শুরু করলাম, আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদেরকে পাশে নিয়ে। আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে সাথে থাকুন, পাশে থাকুন, ব্লগটি দেখতে থাকুন। আজকে হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক সকাল 6:30। আজকে ঠিক এই সকালবেলা থেকেই ব্লগটি শুরু করে দিলাম। সবার প্রথমে এই গাছগুলোতে একটুখানি করে জল দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি। তার কারণ এতটা পরিমাণে গরম পড়েছে, আর যেহেতু এগুলো ইনডোর প্ল্যান্ট সবসময় বাড়ির মধ্যেই থাকে, আর দেখবেন আপনারা সারা দিনের পরে কিন্তু রাত্রেবেলাটা বাইরের দিকে বেশ ঠান্ডা মৌসুম হয়ে যায়, কিন্তু সেই তুলনায় ঘরের ভিতরে কিন্তু গরমটা বেশি করে বেড়ে যায়। তাই জন্য এই গাছগুলো না কেমন একটা যেন ঝুমে ঝুমে গেছিলো, সেই জন্য ঠান্ডা ঠান্ডা জল দিয়ে ভালো করে স্নান করিয়ে এখন এখানেই রেখে দেব। এরই মধ্যে কিন্তু আমরা একটুখানি করে চা খেয়ে নিয়েছি। তারপরে এই তো বাচ্চাদেরকে আর বাচ্চাদের পাপাকে বাইরে বের করে দিয়েছি। আর বাইরেটা এত মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে না, আর যেহেতু আমাদের বাড়িটা মানে প্রায় ওই উত্তরমুখী, সেই জন্য কিন্তু রোদের তাপটা সকালবেলা সামনের গেটেতে তেমন থাকে না। সেই জন্য বললাম তোমরা একটুখানি গেটের বাইরেটা বসো, আর আমি তৎক্ষণে এই দিকে কাজগুলো কমপ্লিট করে নিই। মোটামুটি সেরকম একটা কিন্তু মানে নোংরা হয় না বিছানা টিছানা, তার কারণ ওই যে রাত্রেবেলা আমরা ছাদেই শুই। আর যেই থেকে ওই স্ট্যান্ড ফ্যানটা আনা হয়েছে সেই থেকে ছাদে শুয়েও কিন্তু খুব মজা আসে। রাত্রেবেলা তো বাইরে ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, তারপরে ওই স্ট্যান্ড ফ্যানের হাওয়ায় এত যে ভালো ঘুম হয় কি বলবো। তারপরেতে এই তো ওই ঘরের মানে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে কয়টা জামা কাপড় ছিল সেইগুলোকে সুন্দর করে গোছভাঁজ করে নিচ্ছি। তারপরে এই রুমের বিছানাটাকেও সুন্দর করে একটুখানি পরিপাটি করে টান টান করে বাগিয়ে নেব। সারাদিনে দেখবেন আমরা যতই কাজকর্ম করি না কেন, আর আমাদের নজরটা কিন্তু সব সময় বাড়ির বিছানার ওপরেই থাকে। আর বাড়ির বিছানাগুলো যদি না ঠিকভাবে গোছানো থাকে তখন দেখবেন মাথা কিন্তু কাজ করে না, প্রচণ্ড পরিমাণে রাগ ধরে। সেই জন্য সকালবেলায় কি করি, কোনো দিন তো অতিরিক্ত গরমটা যেদিন লাগে সেদিনে তো আগে রান্নাবান্নার কাজটা কমপ্লিট করে দিই। আজকে কিন্তু মৌসুমটা একটু বেশ ঠান্ডা ঠান্ডা আছে, সেই জন্য আজকে কি ভাবলাম সবার প্রথমে আগে বাসি কাজকর্মগুলো সেরে নিই, সাথে বিছানাটাকেও সুন্দর করে টান টান করে গোছভাঁজ করে নিই। তারপরে ওই আমি করছি যতক্ষণ ততক্ষণই, তারপরে তো আমার শ্বেতামা আছে, এখানের জিনিস ওখানে আর ওখানের জিনিস এখানে, ওর কাজ করতেই থাকে। তবে ওর সাথে সাথে সমানে কিন্তু আমাকে লেগে থাকতে হয়। তার কারণ দেখুন আমার তো ওই মাত্র দুটোই রুম, একটা রুম একটা কিন্তু ডাইনিং রুম, ওতেও কিন্তু আমি বিছানা পেতে রেখেছি। তার কারণ কেউ কোথা থেকে এলে শুতে বসতে প্রচণ্ড অসুবিধা হয় সেই জন্য। আর ওই দুটো রুমকে যদি সুন্দরভাবে গুছিয়ে বাগিয়ে না রাখি, হঠাৎ করে কেউ যদি চলে আসে সেই ক্ষেত্রে দেখবেন ভালো লাগে না, নিজেকেই যেন ছোট মনে হয়। আবার কারোর সামনে কাজ করতেও ভালো লাগে না, কেউ এলে তাকে বসিয়ে রেখে ওই ঝটপট করে গুছানো বাগানো জিনিসটাও কিন্তু দেখতে ভালো লাগে না। সেই জন্য চেষ্টা করি যতটাই নোংরা করুক আমার শ্বেতামা ততটাই কিন্তু সব সময়তে মানে হাত পরিষ্কার করে রাখার। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বিছানাটা সুন্দর করে টান টান করে গুছিয়ে নিলাম। আর এই দিকটা দেখতে পাচ্ছেন, এই দিকটা যেহেতু আমার গদিটা প্রচণ্ড নরম, সেহেতু কিন্তু বারবার এলোমেলো হয়ে যায়। এই প্রতিদিন কিন্তু এইভাবে টেনে টেনে আমাকে গুছাতেই হয়। তো যাই হোক, মোটামুটি গুছিয়ে নিয়ে এবারে বেডটাকে একটু ভালো করে মুছে দিচ্ছি। দেখবেন বেশিরভাগ সময়তে মাথার দিকটা তো পোছা হয়, কিন্তু এই সাইডটা মানে খুব একটা চট করে পোছা হয় না। তাই দেখলাম অনেকটা পরিমাণে ধুলো স্পট পড়েছে, তাই হালকা একটু ভিজে কাপড় দিয়ে মুছে দিচ্ছি। আবার কাঠেতে কিন্তু বেশি ভিজে কাপড় দিলে চলে না, কিন্তু এইখানে এতটা পরিমাণে ধুলো ওড়ে আর এতটা ধুলো স্পট পড়ে যায়, হালকা একটু ভিজে কাপড় না করলে কিন্তু পরিষ্কার হয় না। আর দেখুন এই তো পুছে নিতে কতটা চকচক করছে, সানবাইটগুলো পর্যন্ত চকচক করছে। এরপরে কিন্তু সুন্দর করে একটুখানি ঝাড়ু লাগিয়ে নেব।
শুধুমাত্র আধা ঘন্টার সময় হয়তো হবে আমি ওই রুমটাতে ছিলাম। ওই জামা কাপড়গুলো যতক্ষণ গোছভাজ করলাম আর বিছানাটুকু গোছালাম, তারই মধ্যে এই রুমে এসে দেখি বালিশগুলো নিচে পড়ে আছে। সত্যি কথা বলতে কখনো কখনো প্রচণ্ড পরিমাণে রাগ উঠে যায় যে এই মাত্র গোছালাম, আবারও যেখানে জিনিস সেইখানে কেন পড়ে গেছে। তো তারপরেতে আবার কি করব, নিজেকেই রাগ কন্ট্রোল করে আবার ভাগিয়ে নিই। ওরা কিন্তু বাইরে ছিল, তারই মধ্যে কখন ভিতরে এসে আমার শ্বেতামা ওই রকম দুষ্টুমি করেছে। তো যাই হোক, মোটামুটি আবারও গুছিয়ে ঝাড়ু লাগাতে লাগাতে এই তো চলে আসলাম পিছনের দিকটায়। আর সামনের দিকটা জানেন পুরোটা যেহেতু পাকা বাঁধানো রয়েছে, সেহেতু কিন্তু খুব একটা নোংরা হয় না। সেই জন্য হালকা একটুখানি ঝাড়ু লাগিয়ে দিয়ে আর ওই দিকটা না একদম জল দিয়ে ধুলাই করে দিই, ওই দিকে পোছাও সেরকম লাগায় না। আর এই দিকটার পেছনে আমাকে একটুখানি বেশি বেশি খাটতে হয়, তার কারণ এই দিকে শ্বেতামাও আসা যাওয়া করে, আর যেহেতু এটা বাড়ির ভিতরেতেই পড়ে সেহেতু কিন্তু আমাদের আসা যাওয়াটাও বেশি। তারপরেতে যেহেতু গাছপালা লাগানো আছে সেহেতু কিন্তু গাছের পাতা পড়ে থাকে। তারপরে এই যে গাছে জল দিয়ে পাতাগুলো ধুচ্ছি, তখন কিন্তু বেশি জল পড়ে গেলে কি হয় দেখবেন, টবের গা দিয়ে বা নিচে দিয়ে জল কিন্তু নোংরা কাদা জল বেরো হয়, তো তখন জায়গাটা নোংরা হয়ে যায়। সেই জন্য কি করি, আগে আমি গাছগুলো ঝাড়ু লাগাই, প্রতিদিন ঝাড়ু লাগিয়ে গাছগুলোকে জল দিয়ে দিই, দিয়ে তারপরে পোছা লাগাতে যাই। ততক্ষণে কিন্তু যতটা এক্সট্রা জল থাকে চুঁয়ে চুঁয়ে বেরিয়ে যায়। তারপরে এই দিকটা সুন্দর করে পোছাটাও লাগিয়ে দিই। প্রতিদিনেরই কিন্তু এই কাজ প্রতিদিনই আপনাদের সাথে কম বেশি কিন্তু শেয়ার করেই থাকি। কী আর করবো বলুন, ডেলি রুটিনের কাজ, ডেলি আমাদের ডেলি ব্লগ চ্যানেল, তো এই সব জিনিসগুলোই দেখাবো আপনাদেরকে, আর কি দেখাবো তাছাড়া। তবু কিন্তু অনেকে এইসব জিনিসগুলোর ওপরে নেগেটিভ কমেন্ট করে, বলে এইসব জিনিসগুলো আবার দেখানোর কি আছে, বাড়িতে ঝাড়ু লাগাচ্ছি, পোছা লাগাচ্ছি, গাছ সাফ গাছে জল দিচ্ছি, এইসব জিনিসগুলো তো প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে, এতে আবার দেখানোর কি আছে। কিন্তু ওই সব মানুষদেরকে কিন্তু আবার বোঝানো যায় না, তার কারণ এই সব জিনিসগুলোকে আমরা যে এত সুন্দরভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করছি, এর পেছনে কিন্তু আমাদের অনেকটা পরিমাণে বুদ্ধি আর সময় দুটোই কিন্তু আমাদেরকে দিতে হয়, তারপরেই কিন্তু আপনাদের সামনে এই সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারি। তো সেইখানে যদি এরকমভাবে ভুলভ্রান্তি কমেন্ট আসে, সেই ক্ষেত্রে কিন্তু খুবই বাজে লাগে, তাই না? তবে ওই সমস্ত কমেন্ট বা আশেপাশের লোকেদের ওই সমস্ত কমেন্ট আমি একদমই গায়ে মাখি না, আমি আমার মতো করে চলে থাকি। তো এরই মধ্যে দেখুন গাছগুলো যে সকালে ধুয়েছিলাম সেগুলোকে জায়গা মতো রেখে দিয়ে স্নানটা সেরে চলে এসেছি। এবারে যেহেতু বাড়ির সমস্ত জায়গা সাফ সাফাই করি, সেহেতু কিন্তু মন্দিরটা প্রতিদিন স্নানের পরে একবার করে হালকা হাতে মুছে দিই। তারপরে এই তো এবারে পুজোটা দিয়ে নিচ্ছি। পুজোটা দিয়ে কিন্তু ঝটপট করে আগে শাকটা বসিয়ে দিয়েছিলাম, তার কারণ হাজব্যান্ড যেহেতু বাড়িতে আছে সেহেতু কিন্তু ও একটুখানি লাউ শাক তুলেছিল, নিজেই লাগিয়েছে সাইডের দিকে সেইখান থেকে, তো সেটাকে তুলে ও আবার এইসব শাকপালা কাটতে কিন্তু প্রচণ্ড ভালোবাসে, তো শাকটা কেটে দিয়েছিল বলে ঝটপট করে আগে শাকটা বসিয়ে দিয়েছিলাম। তারপরে শাকটা মোটামুটি হয়েই গেছে এইখানেতে, এবার আমি দিয়ে দিয়েছি তিল, আজকে লাউ শাক তিল দিয়ে বানাচ্ছি, আর তিল দিয়ে লাউ শাক খেতে কিন্তু দারুণ লাগে। তো যাই হোক, ওইদিকে ভাতটাও বসিয়ে দিলাম, আর এইদিকে তিলটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এতে কিন্তু আমি কিছুই দিইনি, খালি নুন হলুদ আর তেল, এছাড়া আর কিচ্ছু দিইনি। বাকি লাস্টে তিলটা দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন সেদিনে চিংড়ি মাছগুলো নিয়েছিলাম, তার মাথাটা আর লেজের দিকটা যে কেটে রেখেছিলাম, সেগুলোকে আজকে এই যে মিক্সিতে দিয়ে পিষে নিচ্ছি। তার কারণ ওই যে হাজব্যান্ড বলেছিল বড়া খাবে, সেই জন্য কিন্তু মিক্সিতে পিষে নিয়ে অল্প একটুখানি পরিমাণের বেসনের গুঁড়ো দিয়েছি, দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। আমার মা অবশ্য বলেছিল বেসনের গুঁড়ো দিতে হবে না, কিন্তু প্রথমে আমি একটা বানিয়েছিলাম, বানিয়ে ট্রাই করছিলাম যে ঠিকঠাক মতো বানছে কি না, তখন দেখলাম একদমই বানছে না, ভেঙে ভেঙে যাচ্ছে। সেই জন্য অল্প করে একটুখানি বেসনের গুঁড়ো দিতে তারপরে দেখলাম বেশ ভালো করে পকোড়ার আকারে বেনে গেছে।
তো তারপরে কিন্তু ওই কড়াতেই পটলটা ভেজে নিচ্ছি, আর তার সাথে একটা চিংড়ি মাছ ভাজলাম। তার কারণ শ্বেতা মা জেদ করছিল খাবে বলে, ও কিন্তু চিংড়ি মাছ খেতেই চাইছে না। তো যাই হোক, ও যখন জেদ করলো সেই জন্য একটা ভেজে দিলাম। বেশ ওপরের খোলাটা ছাড়িয়ে দিতে দেখলাম বসে বসে টুকটুক করে খেয়ে নিল, মনটাও বেশ ভালো লাগলো। তারপরে এইদিকে সবজিটাকে বসিয়ে দিচ্ছি। প্রথমে তেলের ওপরে চিনি দিয়ে পেঁয়াজটাকে আর আলুটাকে ভেজে নিয়ে, আর যে মশলার পেস্টটা বানিয়ে রাখি সেই পেস্টটাকে দিয়ে পরিমাণ মতো নুন হলুদ লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেব। আর মোটামুটি 95% হয়ে গেলে পকোড়াগুলো দিয়ে হালকা হাতে ফুটিয়ে নিলেই কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট। চলুন তাহলে আজকের মতো ব্লগটিকে এখানে এন্ড করে দিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট একটি ব্লগে। ততক্ষণের জন্য আপনারা প্লিজ একটা কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো। যদি একটু বেশি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন। আর যদি আমার কোনো নতুন বন্ধু আজকে আমার ব্লগটি দেখে থাকেন, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে টাটা।